ফাগুনের মোহনায় মন মাতানো মোহনায় ফাগুনের মোহনায়। আব্বা কখন গাড়ি থেকে নামো, নামছি, টাঙ্কিটা খোলো, খুলছি, লাগাও, লাগাইছি, স্টার্ট দাও। বাচ্চা ক্যারেক্টারটা মানে আব্বার ক্যারেক্টার যেটা খুব এনজয় করি। তবে এই বাড়িতে তো হারমোনিয়াম নাই। কন্টেন্ট শুরুর 3 সেকেন্ডের মধ্যে আমরা আসলে ডিসাইড করবো কোন টাকা মেরে দিচ্ছে সব। আপনি খোঁজ নিয়ে দেখেন আগে মারছে কিনা। আমি যদি জেনুইনলি আপনি স্বীকার করতে বাধ্য। আপনি ভালো কাজে যদি 100 টাকা দিয়ে শরিক হইতে পারেন, কেন হবেন না? কিন্তু আপনি যদি বসে মন্তব্য করে মানুষকে থামায় দেন, এটার জবাবদিহিতা কে দিবে? আমার অডিয়েন্সের 90% মানুষই আসলে জানে না আমি যে প্রকৌশলী। দর্শক, আজকে আমাদের সাথে এমন একজন অতিথি যুক্ত হয়েছেন যিনি দেশের কোটি মানুষকে হাসাতে পছন্দ করেন, যার কন্টেন্ট দেখলে আপনি হাসতে বাধ্য। দর্শক, যিনি নিজেকে আমূল পরিবর্তন করেছেন তিনি আর কেউ নন, আপনাদের সকলের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তানভীর হায়দার তুষার ভাই। আমন্ত্রণ আপনাকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে কি আমরা তানভীর হায়দার তুষারের ইন্টারভিউ নিব, নাকি কিংগোপলির ইন্টারভিউ নিব, নাকি দুজনই একই মানুষ? দুজনকে সাথে নিয়ে আসছি, দেখা যাক কেমন যায়। মানুষ আপনাকে কি নামে বেশি চেনে, মানে তুষার নামে চেনে বেশি নাকি কিংগোপলি নামে বেশি চেনে? মানুষ আসলে আমাকে পেজের নাম বা আমার ভালো নাম দুটোর একটা নামও চেনে না। দেখা হইলে বলে যে ভাই কোথায় যেন আপনাকে দেখছি, এটাই আমার পরিচয়। কেমন লাগে যখন এই কথাটা বলে যে ভাই কোথায় যেন দেখছি আপনাকে, কিন্তু আপনার নামও জানি না, আপনার পেজের নামও জানি না? প্রথম প্রথম জিনিসটা একটু ভিন্ন লাগতো, কারণ আপনার ব্যক্তিগত জীবনে তো আসলে আমরা এগুলো নিয়ে অভ্যস্ত না। একটা মানুষ হঠাৎ করে আপনাকে কোথাও দেখছে, সে বুঝতে পারছে, চিনতে পারছে। কিন্তু ফার্স্ট টাইম যখন ইন্টারাকশনটা হয় আমার কাছে প্রতিবারের মতো ভালো লাগে। মানে এটা এমন কখনো লাগে না যে আমি বিরক্ত হচ্ছি বা একটা মানুষ কেন এত প্রশ্ন করতেছে, একটা র্যান্ডম স্ট্রেঞ্জার মানুষ হঠাৎ করে সামনে চলে আসছে। তো এই জিনিসগুলোকে আমি নর্মালি নিই এবং আমার কাছে পার্সোনালি এটা পজিটিভ লাগে যে না, মানুষ আমাকে রিকগনাইজ করছে ফর সামথিং যেটা হয়তো আমি তার সামনে গিয়ে কখনো করতে পারিনি, বাট একটা অনলাইন প্ল্যাটফর্মের থ্রুতে হইলেও তার সাথে আমার পরিচয়টা হয়েছে। বাসায় আপনাকে কি নামে ডাকে, তুষার নাকি কিংগোপলি? আমার বাসায় নাম হচ্ছে অতনু, মানে আমার মায়ের একটা নাম আছে, ডাকনাম দিছে, সেই নামই সবাই আমাকে ডাকে। যখন সাধারণ মানুষ আপনাকে দেখে রাস্তায় বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যখন দেখা হয়, কোন ডায়লগটা শুনতে চাই আপনার কাছে? তারা ডায়লগ শুনছে, তারা ধরেন আমাকে রিকোয়েস্ট করে যায় যে ভাই এই ভিডিওটা কিন্তু বানাইতে হবে, এটার ভিতরে কিন্তু একটা মানে তোমার একটা কিছু চাই, দেখতে চাই, এই খেলা চলতেছে, খেলা নিয়ে তুমি একটা কিছু বলো। মানে সবার একটা এক্সপেকটেশন থাকে যে ক্রিয়েটর হিসেবে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে কোনো না কোনো মতামত দিই। এটা হইতে পারে আমাদের সামাজিক সমস্যা নিয়ে হোক, এটা হইতে পারে আমাদের গ্লোবাল কোনো একটা ইস্যু যেটার সাথে বাংলাদেশ জড়িত সেরকম, অথবা ইন্টারন্যাশনালি এখন মানে বিশ্বকাপ চলতেছে সেই বিষয়টা নিয়ে হোক। আর একটা গান আছে যেটা আমি পাই না, একবার আমি এরকম গায়ে ফেলছিলাম যে ফাগুনেরও মোহনায় মন মাতানো মোহুয়া, এরপরে শোনানো যায় আমাদের দর্শকদের? আমি যেটা বলছিলাম মানে যেহেতু আমি গানটা পারি না আর কি, আমি এভাবে গাইছিলাম যে ফাগুনেরও মোহনায় মন মাতানো মোহুয়ায় ফাগুনেরও মোহনায়। গানটা পাই না তো ভাই, এই জিনিসটাই ওয়াজ দ্য এক্সপেক্ট, মানে আমার কাছে মনে হয়েছিল এটা ঠিক আছে, একটা গেয়ে দেখি কেমন হয়, বাট আমি পারি না। সো ন্যাচারালি আমার মনে হচ্ছে এই প্রথম লাইন দুইটা সবাই পারে, পরের দুইটা লাইন কারো পক্ষে পারা সম্ভব হয় না। সো এই জিনিসটাই আর কি, লাইক আপনার কন্টেন্টের মধ্যে যখন দিছি আই স মিলিয়নস অফ পিপল যারা গানটা পারে না, বাট তারা গানটা শুনে। তার কন্টেন্টের মধ্যেখানে, অর্থাৎ আপনি ফানি কন্টেন্ট ক্রিয়েট করলেও ম্যাক্সিমাম কন্টেন্টে আপনি চেষ্টা করেন কিছু না কিছু ইনফরমেশন দিতে। এই যে কানেক্টিভিটি, একটা ফানি কন্টেন্ট এবং এই ফানি কন্টেন্টের সাথে কিছু ইনফরমেশন দর্শকদেরকে দেয়া, এটা কম্বাইনলি কিভাবে সম্ভব হয়? আপনি যখন একজন ভিউয়ার হিসেবে কন্টেন্টটা দেখবেন, প্রাথমিকভাবে আপনার সামনে একটা কন্টেন্ট আসলে আপনি কিন্তু ওনাকে একটা সময় দেন। এটা আমার কন্টেন্ট বলে কথা বলছি না, আপনি যে কোনো ক্রিয়েটরে দেখতে পারেন, কারণ বাংলাদেশে অনেকে কন্টেন্ট তৈরি করেন। কিছু কিছু কন্টেন্ট দেখবেন আপনি দেখলেই বুঝতে পারবেন আসলে কন্টেন্টটা পজিটিভ কোনো কন্টেন্ট না, এবং এটা সম্ভাবনা ওই কন্টেন্টের মধ্যে কোনো কিছু পজিটিভ নিয়ে আসার। ওগুলো হচ্ছে আমি তুলনামূলক বলতে পারি মানুষের চোখের সাথে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে এখন আমরা ব্রাউজ করতে করতে ওটার সাথে আটকে গেছি। শিক্ষামূলক কোনো একটা জিনিস এখন সরাসরি বললেও মানুষ শুনতে চায় না। আপনি দেখবেন এটা আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে, আমাদের অ্যাটেনশন স্প্যানই হচ্ছে আমাদের 3 সেকেন্ড। কন্টেন্ট শুরুর 3 সেকেন্ডের মধ্যে আমরা আসলে ডিসাইড করবো কন্টেন্টটা দেখবো নাকি দেখবো না। এইটুকু টাইম মানুষকে আসলে আগে কন্টেন্টে নিয়ে আসা, তার পরবর্তী 1 বা 1.5 মিনিট তাকে একটা কন্টেন্টের মধ্যে রাখা, এবং আলটিমেটলি ঠিক সে চলে যাওয়ার আগে তাকে কিছু একটা ইনে বলবো হিডেন একটা জেস্টারের মাধ্যমে হইলেও এডুকেশনাল কিছু একটার মধ্যে রাখা। এটা হলো টার্গেট থাকে। সবসময় আমি পারি এমনটাও না, বাট আমি যখন পারি আমি চেষ্টা করি রাখার। যেমন একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে ছেলে আর বাবার ক্যারেক্টারগুলো যখন আমি করি কোনো একটা কন্টেন্টে, তখন আমি চেষ্টা করি বাচ্চা ছেলেটা যেটা ভুল করতেছে আর বাবা তাকে শাসন করতেছে এবং আলটিমেটলি ছেলেটা বুঝতে পারছে, এরকম কিছু একটা রেখে দেওয়ার।
আদারওয়াইজ আপনি যদি একটা কন্টেন্ট দেখেন এখন এখান থেকে কোনো মানে একটা ফ্যামিলি নিয়ে যদি না দেখতে পারেন এটা খুব টাফ হবে আমার জন্য ওই কন্টেন্টটা দেওয়া, যেখানে আসলে একটা এন্টারটেইনমেন্টও আছে, একটু এডুকেশনাল পার্ট আছে। সবসময় আমি রাখতে পারি না, এটা আমি স্বীকার করি, বাট আমি চেষ্টা করি রাখার। আমরা জানি আপনি অনেক ভয়েস নকল করতে পারেন, মুখ মিলাইতে পারি, নকল করাটা আমরা একটু একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুই একটা আমরা শুনতে চাই। এই পার্টটা আমার জন্য একটু কঠিন হবে, কারণ দেখা গেছে আমরা ভয়েসের একটা হলেও শুনতে চাই, যেটা সবথেকে জনপ্রিয় আপনার কাছে। এই মুহূর্তে তো আসলে আমি করি এরকম কন্টেন্ট অনেক। শেরপুর থেকে মাহফিল করে রওনা দিছি, আমার মনে নাই যে গাড়িতে তেল নাই। আমার 100 একটা হিরো হোন্ডা ছিল যখন 2001 সালের কথা। শেরপুর থেকে মাহফিল করে রওনা দিছি, বাড়িতে আসবো, বাদুর বাজার তেরে পার হয়েই তেল শেষ। বাদুর বাজার চিনেন? বাদির বাদুর বাজার পেরে তেল শেষ। আমি কই আব্বা তেল শেষ, কুয়াশা, শীতের রাত। আব্বা কয় তুমি গাড়ি থেকে নামো। আমি নামছি, টাঙ্কিটা খুলছি, লাগাইছি, স্টার্ট দাও, স্টার্ট দিছি। তেল ছাড়া তো বাড়িতে আইসি 1 সপ্তাহ তেল ছাড়া গাড়ি চালাইছি। দ্যাট ওয়াজ আ কন্টেন্ট। মানে এই পুরো জিনিসটা মুখস্থ করাটা একটু কঠিন, কারণ যখন সে বলতেছে ন্যাচারালি, সে পাবলিকের সামনে বলতেছে, এটা সেও জানে রেকর্ড হচ্ছে। কিন্তু যখন আপনি এটা একবার রিক্রিয়েট করতে নেবেন, আপনাকে এক্স্যাক্টলি ওই জেস্টার ধরে না বললে মনে হবে এটা অন্য কেউ বলতেছে। সো এই জায়গাটায় আমি বলবো আমি মানে সময়ের সাথে আস্তে আস্তে একটু ইমপ্রুভ হয়েছে, বাট এটা আরও ইমপ্রুভ করার চেষ্টা করতেছি আর কি। 2018 সালে আপনার একটি কন্টেন্ট খুবই ভাইরাল হয় বিশ্বকাপ নিয়ে। কোন দল সাপোর্ট করে? আমি যে দল সাপোর্ট করি, এই দল সাপোর্ট করে আসলে অনেক মানুষ কষ্টই পাইছে, সেটা হচ্ছে ব্রাজিল। 2018 সালের বিশ্বকাপের আপনার একটি কন্টেন্ট খুবই জনপ্রিয় হয়, খুবই ভাইরাল হয়, এবং আমি যতটুকু রিসার্চ করে দেখেছি যে এই কন্টেন্টের মাধ্যমে সম্ভবত পুরো বাংলাদেশ আপনাকে চিনেছে। এটা এই কন্টেন্টটা কি মনে আছে আপনার? হ্যাঁ, এটা অনেক আগের কন্টেন্ট ছিল, বাট প্র্যাকটিক্যালি হয়তো দেখা গেছে 18 সালের পরে 19 সালেও কিছু কন্টেন্ট হয়, ওইটার কন্টেন্টের মাধ্যমে মানুষজন চিনতে পারে। বাট দ্য মেইন কন্টেন্ট যেটার মাধ্যমে আসলে আমি একটু বেশি মানুষের কাছে পরিচিত ছিলাম, সেটা হচ্ছে একটা রমজান মাসের কন্টেন্ট। আমি হচ্ছে ব্যাপারটা ছিল খুব সিম্পল, মানে আমরা খাবার সামনে রেখে রমজান মাসের একদম ইফতারির আগে সবচেয়ে কাহিল অবস্থায় চলে যাই, যেই অবস্থা থেকে একটা মানুষের 50% আসলে জ্ঞান থাকে, 50% থাকে না, কখন ইফতার হবে এই আশায়। তখন অন্য কিছু ভালো লাগে না, বিকজ আমরা অপেক্ষা করতে থাকি। সো এই স্টেটে হঠাৎ করে একজন আর কি ফোনের মধ্যে আজানের মতো করে একটা রিং বাজারে, এবং সেটা শুনে সে খাওয়া শুরু করে দেয়, এবং মাঝখান দিয়ে শোনা যায় না এটা একটা সূরার তেলাওয়াতে শুরু হয়েছে, আসলে আজান এখনো দেয়নি। এটা শুনে সে আবার অবচেতন মনে আবার জিজ্ঞেস করে আজান দেয়নি এখনো। ওই জিনিসটা নিয়েই আর কি কন্টেন্টটা ছিল। এটাই হচ্ছে আমার ফার্স্ট কন্টেন্ট, যেটার মাধ্যমে আমি আসলে একটা বিশাল অ্যামাউন্ট অফ অডিয়েন্সে পরিচিত হই। নট অনলি বাংলাদেশ, এটা পাকিস্তান এবং ইন্ডিয়াতেও প্রচুর পরিমাণে মানুষ দেখে। এবং এই কন্টেন্টটা আমার একদম নিজের আইডিয়া বা কনসেপ্ট এরকম না, এটাও আমি অনেক আগে একজন থেকে দেখছিলাম, আমার হচ্ছে এটা বাংলা একটা ভার্সন রিক্রিয়েট করা যায়, সো সেটা করছিলাম। এটা খাবার ছাড়া আমি আপনার সামনে কফি আছে, আপনি এটা ব্যাপারটা এরকম ছিল যে আমি এরকম মুখ ধরেছিলাম, হঠাৎ করে আজান দিছে। আমি আজান দিব না দিছে একজন, মানে একটা সাউন্ড আসছে, তারপর তাড়াতাড়ি করে ঠিক তখন সে শুনতে পারে যে আজান দেয় নাই, এরকম। আপনার সব থেকে ভাইরাল এবং সব থেকে পছন্দের কোন কন্টেন্ট? শর্ট কন্টেন্টের মধ্যে এই যে গানটা গাইছিলাম ফাগুনের মোহন, এটা ছিল, কারণ এটা আমাদের এইখানে মানে বাংলাদেশ এবং ওপার বাংলা যারা আছে তারা প্রত্যেকেই মানে বৈশাখের সাথে রিলিভেন্ট একটা বিষয় থাকাতে এটা খুবই এনজয় করছিল। মানে ফাগুনের পরেই তো বৈশাখ, ওই গানটা সবাই দেখা যাচ্ছে ওই সময় গাইতো। এখন আমার পোস্টিং টাইমটা মানে আনইনটেনশনালি ওই সময় হয়েছে, আর আমি বুঝতে পারিনি যেটা এত ম্যাসিভ মানুষ দেখবে। ইনস্টাগ্রাম এবং ফেসবুক মিলায় 100 মিলিয়ন প্লাস ভিউ হয় এটাতে। তুষার ভাই, আপনি একজন প্রকৌশলী, এটা কি আপনার অডিয়েন্সটা জানে? আমার অডিয়েন্সের 90% মানুষই আসলে জানে না আমি যে প্রকৌশলী। বাংলাদেশ থেকে মাইক্রোসফটে আপনি ইন্টার্ন করেছেন, এবং আমি যতটুকু জানি বর্তমানে আপনি একটি ইউএস ভিত্তিক প্রতিষ্ঠানের সাথেও কাজ করছেন এবং সিনিয়র পোস্টে। এটি কেন দর্শকরা জানে না? আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম সেকেন্ড ইয়ারের আশপাশে, যেহেতু আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি, আমাদের মাইক্রোসফট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের অপরচুনিটি আমরা খেয়াল করতাম, সার্চ করতাম কবে কীভাবে করা যায়। সাধারণত লেখাপড়ার পাশাপাশি একটু এক্সট্রা কিছু শেখাটা প্রত্যেকের আগ্রহ থাকা উচিত। আমার এটা বেশ ভালো মাত্রায় ছিল, তো সবসময় অপরচুনিটি খোঁজ করতাম কোথায় আছে, কি করা যায়, আরেকটু কোথাও থেকে বেশ ভালো কিছু শেখা যায় কি না। তো ওই সময় আমাদের মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনারশিপের একটা প্রোগ্রাম আমাদের ভার্সিটিতে চালু হয়। ঠিক ওই সময়ের দিকেই আই ওয়াজ কনসার্ন যে এটা আমার কিছুটা করতে হবে। আপনার কি মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশন না করে যদি আপনি ফুলি ফোকাসড হতেন ইঞ্জিনিয়ারিংয়ে বা আপনার যেটা প্যাশন ছিল,
তাহলে আপনি আরও নিজেকে ডেভেলপ করতে পারতেন। না, আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো আফসোস নাই আমার লাইফ নিয়ে। আমি এই মুহূর্তে যেখানে আছি, আমিও বলবো না যে কন্টেন্ট ক্রিয়েশনটাকে আমি ফুল টাইম নিতে পারছি। কন্টেন্ট ক্রিয়েশনটা ইজ অলওয়েজ অ্যাবাউট প্যাশন। আমি কাজ পেলে আমি কাজ করি, আর যখন আমার মনে হয় যেই কন্টেন্ট আমার তৈরি করতে ইচ্ছা করতেছে আমি ওই সুযোগটা পাই করার মতো। তবে হ্যাঁ, একটা অফিসে যখন আমি একটা ডেডিকেটেড সময় দিই, আমার অফিস টাইমটা হচ্ছে ইউএস আওয়ারে হয়, সো বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত আমাকে টানা অফিস করতে হয়। এই টাইমের মধ্যে আমি কন্টেন্ট নিয়ে তেমন কোনো কাজ করি না, ফুললি ফোকাস থাকে আমি আমার কাজটা আমার অফিসকে বুঝাই দিব। কন্টেন্ট বানানোর আইডিয়াটা কিভাবে এসেছে এবং প্রথম কন্টেন্ট কোনটি ছিল আপনার? প্রথম কন্টেন্ট ছিল হচ্ছে আমার ভাইয়ের অনেক পুরাতন একটা ফোনের মধ্যে শ্যুট করা একটা কন্টেন্ট। সেটাও আমি যখন হচ্ছে ইউনিভার্সিটি লাইফে শেষ দিকে ছিলাম আর কি, ওই সময়ের দিকে তৈরি করা। এর পরবর্তীতে ধরেন এই যে আমার সামনেও অনেক দামি দামি ক্যামেরা আছে, এই ইকুইপমেন্ট এত টেকনোলজি আগে গেছে, ওই সময় এতটা ছিল না আসলে। সো ওইটা কখনো পাবলিশ হয়নি, বাট আমাদের ইউনিভার্সিটি নিয়ে একটা কন্টেন্ট ছিল। মেইনলি ইউনিভার্সিটির মধ্যে আপনার রেজাল্ট ভালো হলে আপনার সাথে সবাই ট্রিট করে, আর রেজাল্ট খারাপ হলে সবাই কার সাথে কেমন ট্রিট করে, এই ব্যাপারটা নিয়ে করেটা ছিল। মানে এটা ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের একটা ইয়ার জন্য বানানো, মানে ফেস্টিভ্যালের জন্য। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন আপনি করবেন বা রেগুলার করবেন, এই ফিল্ডটা কখন আসে? 18-19 সালের দিকে মানে ভার্সিটি পাস করে বের হয়েছি, জবে জাস্ট ঢুকলাম। আমাকে আমার অনেকটা হেল্প করছে বলতে পারেন, আমার পোর্টফোলিওতে অন্যান্য জিনিসের সাথে সাথে আমি এক্সট্রা কারিকুলার যা যা কাজ করছি সেই জিনিসগুলোর জন্য হয়তো আমি মানে জড়তাটা যে থাকা, একটা ইন্টারভিউ দিতে গিয়ে হোক বা পাবলিক স্পিকিংয়ে হোক, আপনি একটা ইন্টারভিউতে আপনার থেকে অনেক সিনিয়র পোস্টের কারোর সাথে ফেস টু ফেস বসে কথা বলতেছেন, এই জিনিসগুলো আমাকে অনেকটা হেল্প করছে। কন্টেন্ট মেকিংয়ের থ্রুতে আমি আরেকটা জিনিস পাইছি হচ্ছে মানুষের সাথে ইন্টারাকশন করতে কেমন লাগে থ্রু এ প্ল্যাটফর্ম, যেখানে ওয়ান সাইডেড, মানে আমি কিন্তু কন্টেন্ট দিচ্ছি, হাজার হাজার মানুষ মন্তব্য ফিরাই দিচ্ছে, আমিও তখন একটা বুঝতে পারেন যে আপনার কাজটা আসলে পরিশ্রমটা অ্যাকসেপ্টেড হয়েছে নাকি এখানে আসলে ক্রিটিসিজমের জায়গা আছে। তো এটা কনস্ট্যান্ট লার্নিংয়ের মধ্যে আমি ছিলাম। আমি বলবো না যে আমার কন্টেন্ট কখনো পারফেক্ট হবে, এটা কনস্ট্যান্ট শিখতে হবে। তবে হ্যাঁ, এটা মানে ব্যালেন্স করার দায়িত্ব আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরেরই। সে কি কমার্শিয়াল প্রসেস থটে সবসময় কন্টেন্ট করবে, নাকি মানুষকে আসলে এন্টারটেইনমেন্টের থ্রুতে কিছু এডুকেশনাল দিবে। কন্টেন্ট ক্রিয়েশন যখন শুরু করেছিলেন বা এখন পরিবার থেকে কি বলে? আমার আব্বা আম্মা আসলে এই জিনিসটার সাথে পরিচিত ছিলেন না। স্বাভাবিকভাবে স্মার্টফোন জিনিসটাই তো আপনি দেখেন লাস্ট 7 to 8 ইয়ার্সেই কিন্তু বিল্ড আপ হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যাও এখন আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে। ভালো কন্টেন্ট ক্রিয়েটর বলেন, খারাপ বলবো না, হয়তো যারা কন্টেন্ট করছে তারা একটা ভুল বুঝতে পারেন আসলে নিজের ওই পার্সপেক্টিভ বলেন। আমার আব্বা আমার কাছে হয়তো নেগেটিভ কন্টেন্ট বেশি যেত, তারা দেখতো যে কন্টেন্ট ক্রিয়েশন করে আসলে খুব একটা কার্যকরী কেউ কিছু করতেছে না, তো তারা একটু স্কেপটিক্যাল থাকতাম যে ওখানে সময় দিচ্ছি, আমি কি আমার প্রফেশনাল ক্যারিয়ারটা ঠিক রাখতে পারবো কিনা। আমি তাদেরকে এই অ্যাসুরেন্সটা দিছি যে আমার প্রফেশনাল সাইড থেকে আমি আমার 100% ঠিক রাখবো, তোমাদের এটার জন্য কোনোদিন কোনো চিন্তা করতে হবে না। সো আলহামদুলিল্লাহ ফ্রম 2018 to 19 থেকে এখন পর্যন্ত আমার জব সেক্টরে যেই কাজ সেটা ঠিক রেখেই আমি কন্টেন্ট করতেছি, সো তাদের কোনো কমপ্লেন নেই এই বিষয়ে। কিঙ্গোপালি এই নামটা কিভাবে এসেছে? আচ্ছা, এই নামের উৎপত্তিটা খুব সিম্পল। আমি হচ্ছে গেম খেলার সময় একটা নাম দিয়ে আমরা গেম খেলি, তো আমার বাসার সবাই হচ্ছে আমরা মনোপলি খেলতে খুব পছন্দ করতাম, তো মনোপলি শুনতেছিলাম, আর আমি ওখানে ছোট করে নাম কিং দিয়ে খেলতাম আর কি। সো পরবর্তীতে দেখা গেছে ইউটিউব চ্যানেল বা পেজ খোলার সময় একটা ইউনিক নাম দরকার হয়, কোনোটাই আসলে দিলে অ্যাকসেপ্ট হচ্ছিল না, কারণ তানভীর নামেও প্রচুর চ্যানেল আছে, তুষার নামেও প্রচুর চ্যানেল আছে, তানভীর তুষার নামেও চ্যানেল আছে। তো পরে আমি দেখলাম কি আচ্ছা কিঙ্গোপলি লিখলে কি অ্যাকসেপ্ট হয় কিনা দেখি, ওইটা অ্যাকসেপ্টেড হয়ে যায়। তো এরপর থেকে এই নামই আর কি বাকি সব চ্যানেল প্ল্যাটফর্ম তৈরি করা। যতটুকু জানি আপনি আপনার ভিডিও নিজে করেন, এডিট নিজে করেন, সব কিছুই নিজে করেন। হ্যাঁ, এইটা কিভাবে সম্ভব? প্রথম আমি অনেক কিছু বুঝতামই না, মানে একটা প্রপারলি একটা ভিডিও কীভাবে এডিট করতে হয় এটার মানে কোনো সীমানা নাই। আপনি প্রতিদিন দেখবেন এটাতে কেউ না কেউ ভালো করতেছে, মানে আগে যেটা করতো তার থেকে একটু ভালো, তার থেকে একটু ভালো, যে নিজে নিজে শিখে করতেছে। আর যারা একটা প্রফেশনাল এডিটিং করে তাদের প্রতি আমার আসলে অনেক সম্মান, এটা অনেক ধৈর্যের একটা কাজ। ভিডিও এডিটিংটা আমি যদি এখন বলি আমি আজকে শিখে কালকে উল্টাই দিব এরকম কিছু কোনো স্কিল না। সো ক্রিয়েশনের শুরুর দিকে যে ক্যামেরাটা কীভাবে ধরলে ভালো হয়, কোন জায়গায় রাখলে ক্যারেক্টারটাকে ভালো দেখা যায়, একটা ক্যারেক্টার এদিকে তাকাচ্ছে আরেকটা ক্যারেক্টার ঠিক অপোজিট ডিরেকশন থেকে না তাকাইলে পুরো সিনটা ডেভেলপ হয় না। সো এই কয়েকটা জিনিস আস্তে আস্তে নিজে শ্যুট করতে করতে নিজের ভুল থেকে আরেকটু শিখছি, এরপরে এডিটিংটাকে একটু বেটার করার ট্রাই করছি। এখন আমি যে ছোটো ভিডিওগুলো বানাই সেগুলো আমি নিজেই শ্যুট করি এবং এডিট করি, আর যেগুলো একটু প্রজেক্টের কাজ থাকে আমি বাইরে আমার টিম নিয়ে শ্যুট করি, ওগুলোতে দেখা গেছে আমার আলাদা টিম থাকে এডিটর, ওরা হচ্ছে শুটিংও আমাকে হেল্প করে প্লাস এডিটিংটা। তো অনেকগুলো ক্যারেক্টার নিয়ে আপনি কাজ করেন, বাচ্চা, বুড়া, মধ্যবয়স্ক, সব থেকে কোন ক্যারেক্টারটা আপনার বেশি পছন্দ? বাবার যে ক্যারেক্টারটা, এটা করতে খুব এনজয় করি, মানে এই তোমরা কেমন আছো এভাবে করে কথা বলে, সো ওইটা খুব মজা লাগে। আবার ধরেন
পিচ্চি যে ক্যারেক্টারটা, ভাইয়া তুমি কেমন আছো এভাবে করে কথা বলে। সো যখন আপনাকে বলছিলাম মানে এই কনভারসেশনের আগেও যে স্ন্যাপচ্যাটে একটা ফিল্টার আছে, ওইটা আমি অ্যাপ্লাই করে ইউজ করি, তো দেখছি ওইটা ডাজ 50% অফ দ্য জব ইটসেলফ, অ্যান্ড দেন অন টপ অফ দ্যাট হচ্ছে আমি আমার থেকে হচ্ছে চেষ্টা করি একটু ওই ক্যারেক্টারের মধ্যে নিজেকে একটু গেট আপটা ওইভাবে নিয়ে ওই কণ্ঠে একটু কথাটা বলার। সো এই মানে দুইটা বাচ্চা ক্যারেক্টারটা মানে আব্বার ক্যারেক্টার যেটা খুব এনজয় করি। আপনার চোখ এবং আপনার এক্সপ্রেশন এত নিখুঁতভাবে কিভাবে কম্বাইন্ডলি কাজ করে? এইটার উত্তর আমার কাছে নাই, কারণ আমার কাছে মনে হয় আমি যখন যে ক্যারেক্টারটা প্লে করতেছি অটোমেটিক্যালি বাবার ক্যারেক্টার হলে ফেস বা চোখটা যেমন হওয়া উচিত ওইটা আমি ডায়লগ দেওয়ার সময় করি। এখন কিভাবে জিনিসটা এই ক্যামেরাতে রেকর্ড হয়ে পাশে আসতেছে আমি দেখতে পাই না সত্যি বলতে, মানে ওইটা কিন্তু একদম আমাকে ট্রাস্ট করে নিতে হয় যে ওই পাশটা ভালো আসতেছে, আমি আমার কনফিডেন্টলি আমার সাইড থেকে অভিনয়টা করি। কোথাও প্রফেশনাল অভিনয় কখনো শিখি নাই। সো এই যে এক্সপ্রেশনটা বলেন বা ঠিক অপোজিট সাইড থেকে যেই রিয়াকশনটা আসছে এটা পিওরলি অডিয়েন্সের অপিনিয়ন, মানে ভালো হইলে অডিয়েন্সই বলবে ভালো হয়েছে, যেখানে অডিয়েন্স বুঝবে যে না আপনি খুব পরিশ্রম করেন, খুব হালকা অভিনয় করছেন, অভিনয়টা আরও ভালো হইতে পারতো, তখন আমি বুঝতে পারি না এর পরের বার একটু ভালো করতে হবে। এমন কোনো ভিডিও ছিল আপনার যেটি আপনি ভেবেছিলেন যে এটা ভিউ হবে না, কিন্তু সেটা কোটি মানুষ দেখেছে? হ্যাঁ, এটা বেশ কয়েকটা ভিডিও ছিল, বাট আমি আবার ওই ভিডিওটার কথাই বলবো। যেমন বাংলাদেশের বাজার আর নিয়ে মানে বর্তমান অবস্থা নিয়ে আমি রমজান মাসে একটা কন্টেন্ট করছিলাম, আর আরেকটা কন্টেন্ট ছিল হচ্ছে বাজারের দরদাম নিয়ে এই অ্যাপসের মাধ্যমে। এই দুইটা কন্টেন্ট আমি কোনো চিন্তা করি না এত ভিউ হবে, মানে আলাদা আলাদা ভিউগুলো যদি কাউন্ট করি টোটাল 25 মিলিয়ন ওইটা ক্রস করেছিল। আর আরেকটা ছিল রমজান মাস নিয়ে, রমজান মাসে বাজার দর অন্যান্য দেশে কমে আমাদের দেশে বাড়ে। তো একটা লোক স্বপ্নে দেখতে থাকে যে মুরগির দাম হচ্ছে মাত্র 50 টাকা, গরুর মাংসের কেজি 77 টাকা, মানে এইটা সে মিলাইতে পারে না। এই কন্টেন্টটা মানে আই নেভার থট যে এই কনসেপ্টটাকে মানুষের সাথে অ্যাকসেপ্ট করবে। মেইনলি ওই সময় এই ইনিশিয়েটিভটা আমি নেই, এবং ওই ইনিশিয়েটিভের সাথে আরেকটা ইনিশিয়েটিভ নেই, সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে রমজান মাসে যারা বাজার করতে পারতেছে না, যাদের অ্যাবিলিটি নাই, এদের মাঝখানে একটা বড় একটা অ্যামাউন্ট দিয়ে আমি এদেরকে হেল্প করতে পারি সেটাও ট্রাই করার। সো ওই সময় আমি ওই ইনিশিয়েটিভটা নেওয়াতে এই ভিডিও তারা দেখছিল, তারা ওইখানে প্রচুর পরিমাণ ডোনেশন পাঠানো শুরু করে। সো আমি আলহামদুলিল্লাহ ওই সময় প্রায় 70 জন মানুষকে পুরো রমজান মাসে 30 দিনের কমপ্লিট বাজার করে দিতে পারছিলাম। আপনার সব থেকে কষ্টের কমেন্ট কি ছিল এই পর্যন্ত? যে ভাই আপনি সারাদিন খালি এগুলোই করেন, আপনার আর কোনো কাজ নাই। সব থেকে বেশি কাকে ব্লক করেছেন? আমি কাউকে ব্লক করিনি। আমার পুরো পেজে আজ পর্যন্ত যত কন্টেন্টের যত মানুষ কমেন্ট দিছে, যত মানুষ মেসেজ করছে, কারো ইভেন সবচেয়ে খারাপ গালিটারও যে মানে মেসেজ থেকে রিপ্লাই দেওয়া লাগে আমি ওইটা দিই। সব থেকে বেশি এবং বিরক্তিকর প্রশ্ন কোনটি আপনার কাছে? আমি সবগুলো প্রশ্ন একটু ক্রিটিসিজম আকারে নেওয়ার ট্রাই করি। যখন ধরেন কেউ বলে যে কোনো একটা কারণে আপনার এই টপিকের উপরে আপনার কথা বলার কী দরকার, আপনার ব্যাপার হচ্ছে যে টপিকটা আমি বুঝি না আমি ওই টপিক নিয়ে কথা বলবো না, এটা হচ্ছে আমার নেচার। কিন্তু যদি সোশ্যাল কজের জন্য একটা ভালো কাজের জন্য আপনি চেষ্টা করতেছেন, কেউ আপনাকে বলতেছে ভাই এ তো বাটপার, টাকা মেরে দিছে সব, আপনি খোঁজ নিয়ে দেখেন আগে মারছে কিনা। আমি যে জেনুইনলি আমি স্বীকার করতে বাধ্য যে এই টাকাগুলো আমি আসলেই কোনো না কোনো অসুধ উপায় ইউজ করছি। ট্রান্সপারেন্সি রাখার পরেও প্রত্যেকটা অ্যামাউন্টের একটা ব্রেকডাউন থাকে। যেই টাকা কালেক্ট করুক, বাংলাদেশে কি ভালো কাজ মানুষ করতেছে না? ভালো কাজ কোনো থেমে থাকে না, কিন্তু এই যে কিছু মানুষ সবসময় মানুষের মোটিভেশন নষ্ট করে দেওয়ার জন্য আরেকটা মানুষকে কি চট করে বলে ফেলে যে এই লোকটা তো কোনো কাজই করেনি, এই টাকা মানুষের মেরে সে গাড়ি বাড়ি কিনে ফেলছে। প্লিজ আপনি একটু খবর নেন, মানে নিজের রিল্যাক্সড একটা অবস্থায় বসে এই একটা মন্তব্য করা অনেক সহজ, কিন্তু যারা ফিল্ড লেভেলে পরিশ্রমটা করতেছে তাদের আপনার খারাপ কথা না বলে ডিসকারেজ না করে সহযোগিতা করতে পারতেছেন, আপনি ইগনোর করেন, আপনি বাজে কমেন্টটা করেন না। আপনি কিছুদিন আগেও দেখছেন চট্টগ্রামে বেশ কিছু জায়গায় বন্যার পানি এমন একটা জায়গায় চলে গেছে যেখানে কেউ পৌঁছাইতে পারতেছে না। অনেকে ওইখানে যারা গেছে কন্টেন্ট তৈরি করছে তাদেরকে ভিউ ব্যবসায়ী বলে ট্যাগ দিছে। নিয়ত জিনিসটা এমন যেটা আসলে মানুষের মনের মধ্যে থাকে, এটা কারোর পক্ষে বোঝার সময় মানুষের কে কোন নিয়তে গেছে, কিন্তু আসলে সাহায্য করার নিয়তে ওখানে যায় আর মানুষকে সাহায্য করার জন্য টাকা পয়সা কালেকশন করে একটা বড় স্কেলে হেল্প করার ট্রাই করে। আপনি ভালো কাজে যদি 100 টাকা দিয়ে শরিক হইতে পারেন, কেন হবেন না? কিন্তু আপনি যদি বসে মন্তব্য করে মানুষকে থামায় দেন, এটার জবাব দিতে কে দিবে? একটা সময় আপনি ইসলামের জন্য কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিয়েছিলেন এবং নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলেন, সেই জায়গাটা কতটুকু মেনটেন করতে পেরেছেন? ইসলামের জন্য কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া এই কথাটাকে আমি একটু ঘুরে বলতে চাই। আমি আমার আগের কন্টেন্টগুলোকে আর রাখিনি। আমার কোনো প্ল্যাটফর্মে আপনি আগের কন্টেন্টগুলো দেখবেন না, যেটা আমার ঠিক মোটামুটি কোভিডের আগ পর্যন্ত তৈরি করা হয়েছিল। কোভিডের পরে আমার টানা 6 থেকে 7 মাসে একটা ব্রেক যায়, মানে কোভিড শুরু হওয়ার পর থেকে কন্টেন্ট বানানোর মোটিভেশন আমি একদমই পাচ্ছিলাম না। ইট ওয়াজ টার্নিং ইন টু এ পয়েন্ট যে আমি ক্যামেরা ওপেন করে রেডি কি কন্টেন্ট বানাবো, কিন্তু এটা নিয়ে কথা বলার মতো মন মানসিকতাও ছিল না। প্লাস একটা কন্টেন্ট তৈরি করতে গেলে আসলে অ্যাক্ট করতে হয়। আমরা যারা একটু ক্রিয়েটিভ নিয়ে কন্টেন্ট নিয়ে কাজ করি তাদের একটা কনসেপ্টের উপরে অভিনয় করতে হয়, অভিনয়টা ভিতর থেকে আসতেছে না। হোয়াটস দ্য পয়েন্ট অফ ক্রিয়েটিং এনি কন্টেন্ট অন দ্যাট পয়েন্ট?
সো একটা ব্রেক দিই, একটু বোঝার চেষ্টা করি আমার আগের কন্টেন্টে কোনো ভুল ছিল কি না। যেসব কন্টেন্টে আমি দেখছি সরাসরি ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি বিষয়গুলো ছিল, সেগুলো আমি আস্তে আস্তে সরাই দিতে থাকি। বিকজ আই নিউ যে ওগুলা থেকে যাওয়া মানে ওই রং জিনিসটা কেউ সাবকনশিয়াস মাইন্ডে যদি দেখেও মনে করে এটা রাইট, তাহলে ওইটার রেজাল্টে আমি কি বলবো? আমি তাকে কি বুঝাইতে পারবো যে ভাই আপনি যে এই কন্টেন্টটা আমার দেখছেন এটা আমি আসলে এই চিন্তা করে বানাইনি। সবগুলো কন্টেন্ট আমি সরাই দিই, আমি একটা অ্যাপোলজি ভিডিও দিই এবং বলি যে আমার যে রিলিজিয়াস লার্নিংগুলো আছে আমি চেষ্টা করবো ওগুলোকে অ্যাপ্লাই করে কন্টেন্ট বানানোর। আগেরগুলো আমি আর রাখতে চাই না, বিকজ ইটস নট দ্য বেস্ট থিং টু ডু। রাদার একটা ফ্রেশ স্টার্ট সবাই ডিজার্ভ করে, একটা চেঞ্জ সবাই ডিজার্ভ করে। এবার প্রশ্ন আসতে পারে যে আপনি কি আসলে নিজের মধ্যে সব চেঞ্জ আনতে পারছেন? চেঞ্জ মানুষ ওভারনাইট হয় না, চেঞ্জ আনতে সময় লাগে। একটা মানুষের লার্নিং আজীবন হয়, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ শেখার একটা সুযোগ থাকে। সো আমি শিখতেছি, যেটুকু আমি কন্টেন্টে পারতেছি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। এবং খুব মনোযোগ দিয়ে আমার কন্টেন্টটা দেখলে বুঝতে পারবেন ওখানে এডুকেশনগুলো কিছু ব্যাপার খুব সুন্দরভাবে লুকাতে থাকে। আমি কখনো বলতে পারবো না যে ভাই আপনি এই কন্টেন্ট দেখে এই জিনিসটা শিখতে পারবেন, এটা বলে দিলে আপনাকে ডিরেক্ট বলে দিলাম। এই সিদ্ধান্ত নেওয়ার পর আপনার ফলোয়ার মনে হয় কমে গিয়েছিল। হ্যাঁ, একটা ম্যাসিভ মানুষ আমার কাছে আনফলো করে দেয়, বিকজ তারা মানে উইথ রেসপেক্ট টু এভরি রিলিজিয়ান এবং এভরি পয়েন্ট অফ ভিউ অ্যান্ড পার্সপেক্টিভের মানুষ, সবাইকে হ্যাপি রাখা ভাই সম্ভব না। নো ম্যাটার হোয়াট ইউ ডু, আপনি সবাইকে খুশি রাখতে পারবেন না। দুনিয়াটাও এখন এমন একটা পেছে আগাচ্ছে, সবাই একটু হইলেও আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। মানে সে নিজে যেটা মনে করে সেটাই বেস্ট ফিল হয়। শেখার মেন্টালিটিটা খুব বেশি মানুষের নাই। আমার চেষ্টা থাকে যে আমি যেটা শিখতে পারছি ওইটুকু একটু মানুষকে বোঝানো। আর ফলোয়ার কমে যাওয়ার যে ফ্যাক্টটা তখন তৈরি হয়, সেটাও আলহামদুলিল্লাহ ওয়াজন্ট দ্য লাস্ট থিং দ্যাট আই হ্যাড টু উইটনেস। এরপর অনেক মানুষ আমাকে হচ্ছে পার্সোনাল ইনবক্সও গালিগালাজ শুরু করে, ডেথ থ্রেটও দেয়। কেন দেয় আমি জানি না, যে আমাকে নাকি ফাঁসিতে ঝুলানো হবে। ভাই কেন ঝুলাইতে যেতেছি সেটা বলেন। আমাকে বলতেছে তুই একটা বেয়াদব, কেন? মানে প্লাস একটু বুঝায় বলেন কেন মনে হচ্ছে এরকম। যদি এরকম কোনো রিজন থাকে সেটা আমার বোঝা উচিত, জানা উচিত, নাহলে আমি নিজেকে বেটার কীভাবে করবো ভাই? আমার গ্রোথ তো ওইখানেই থেমে যাবে যদি আমি মনে করি আমি বেস্ট। সো ওই জিনিসগুলো আমি মেনে নিছি। ঠিক আছে, একটা ডাউনফল হইতে পারে, একটা খারাপ সময় যেতে পারে, বাট দ্যাট ডাজন্ট নেসেসারি মিন এটাই সবচেয়ে ওয়ার্স্ট টাইম। লাইফে অনেক সময় পরীক্ষা আসবেই। কিছু কিছু জিনিস অনেক সময় আমাদের ক্রিয়েটর নিয়েও পরীক্ষা করেন, আবার দিয়েও পরীক্ষা করেন। সো দিস মাস্ট বি দ্য টাইম আই এম গোয়িং থ্রু এন এক্সাম। সো ঠিক আছে, এটাকে নর্মালি নিছি। দেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। মানে পরবর্তীতে যে কন্টেন্ট আমি তৈরি করছি, থ্রু দ্যাট মানুষ পছন্দ করছে, আমি আশা করতেছি। দেনই হয়তো ফলো করছে। ফলো বাটনটা চাপ দিতেও তো একটা এফোর্ট দিতে হয়। ধর্মীয় মূল্যবোধ থেকেও কি মানুষকে হাসানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনাকে বুঝতে হবে যে আপনার আশপাশে আপনাকে যারা জ্ঞান দিচ্ছে বা নলেজ দিচ্ছে, সব নলেজ কিন্তু রাইট নলেজ না, এটাও একটু বোঝা প্রয়োজন। তবে আপনাকে একটু গ্লোবালিও চিন্তা করতে হবে। আপনি যদি মনে করেন বাংলাদেশ হচ্ছে অনলি কান্ট্রি পৃথিবীর যেখানে ইসলাম প্র্যাকটিস হচ্ছে, ফলো হচ্ছে, ওটা কিন্তু এমন না। আপনি যদি গ্লোবালি দেখেন, আপনার চারপাশে আরও অনেকগুলো মুসলিম কান্ট্রি আছে, ওখানে সব কিছু ইসলামিকভাবে ফলো হচ্ছে এমনও না, বাট যেটা ফলো হচ্ছে সেটা রাইট ওয়েতে হচ্ছে কি না, আর আমাদের কোথায় কোথায় ইমপ্রুভ করার জায়গা সেটা একটু দেখতে হবে। র্যাপিড ফায়ার খেলতে চাই আপনার সাথে। চা না কফি? চা। ফেসবুক না ইউটিউব? ফেসবুক। শর্ট ভিডিও নাকি লং ভিডিও? শর্ট, মানে নিজের জন্য এখন শর্ট, বাট টিম নিয়ে করলে লং। ভাইরাল নাকি শান্তি? শান্তি। ক্যামেরা নাকি মোবাইল? ক্যামেরা। টাকা না সম্মান? সম্মান। ফেম নাকি পরিবার? পরিবার। কমেডি নাকি মোটিভেশন? মোটিভেশন। বই নাকি মোবাইল? মোবাইল। ওকে। ইঞ্জিনিয়ার তুষার নাকি কন্টেন্ট ক্রিয়েটর তুষার? কন্টেন্ট ক্রিয়েটর তুষার। যদি আপনাকে একদিন সংসদে পাঠানো হয়, আপনার প্রথম বক্তব্য কি হবে? বাংলাদেশের অনেক বড় বড় টেনশনের কারণ আছে এখন, যে কোনো একটা টেনশন ইমিডিয়েটলি দূর করেন। জীবনের সব থেকে বড় আফসোস কি আপনার? এখন পর্যন্ত আসলে আল্লাহর ঘর কাবা শরীফ এখনও ভিজিট করা হয় নাই। অনেকবার সুযোগ হয়েছে, বাট আমি কেন জানি না প্রতিবার চাইলেও আমি কোনো না কোনো একটা জটিলতার কারণে যেতে পারতেছি না। সো যদি আল্লাহ কোনোদিন নিয়ে যায়, আফসোসটা দূর হয়ে যাবে। আজ থেকে 10 বছর পর কিঙ্গোপলি এবং তুষারকে কোথায় দেখতে চান? যদি বেঁচে থাকি তাহলে আমার খুব ইচ্ছা আছে যা আমি আজ পর্যন্ত শিখতে পারছি সেই জিনিসটা শেখানোর মতো একটা মেকানিজম তৈরি করে দিতে চাই, যে জিনিসগুলো আমার দ্বারা ভালো এবং শেখানো পসিবল সেই জিনিসগুলো নিয়ে। আর আমি একা কাজ করছি অনেক, বাট আমি একটা জিনিস শিখতে পারছি, একা আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। আপনি যদি বড় কিছু করতে চান, আপনার ইচ্ছা থাকে বড় একটা স্কেলে মানুষের মধ্যে অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন রেখে একটা বিশাল অবদান রেখে আগানোর, ডেফিনেটলি আপনাকে মানুষজন নিয়ে কাজ করতে হবে, একসাথে হয়ে কাজ করতে হবে। জীবনের সব থেকে বড় উপলব্ধি কি আপনার? নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, আপনার ফ্যামিলি হচ্ছে সবার আগে। ইভেন দো আপনি অনেক বড় কিছু হয়ে যেতে পারেন আপনার লাইফে, আপনার এক্সপেকটেশন থেকে অনেক কিছু বেশি আপনি পাইতে পারেন, বাট নেভার ফরগেট দ্যাট ইউ হ্যাভ এ ফ্যামিলি টু টেক কেয়ার। ওকে, আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আমরা একটা মিমিক্রি দেখতে চাই আপনার কাছ থেকে। কন্টেন্ট হলে একভাবে বলতাম, বাট বাবা হইলে বলবে, দেখ 5টা কাপ নিয়েও তোর আজকে ফাইনাল খেলতে পারলি না, আর দেখছো আর্জেন্টিনা কই, একবার দেখ, চায়া দেখ আমার দিকে দেখ।
ফাইনাল খেলতেছি, কাপটা ঘরে নিয়ে দেখাই দিব আর্জেন্টিনা কি জিনিস। আর এখানে দর্জিরে তাড়াতাড়ি বল আরেকটা স্টার প্রিন্ট করে দিতে। ছেলে কি বলবো? আব্বা তুমি যা বলো তাই ঠিক আছে, ব্রাজিল করে অনেক হতাশ হয়ে গেছি, আর না। ওকে তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আড্ডা দিচ্ছিলাম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তুষারের সাথে, মানে কিংগোপলির সাথে। আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসির সাথেই থাকবেন।